হেডিং লেখ আজকের ক্লাসে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার এই টপিকটার গোটা তিনখানা ভ্যারিয়েন্ট আছে, মানে তিন রকমের অঙ্ক আছে। যদি ওই তিন রকমের অঙ্ক ধরে নিতে পারিস তাহলে একটা 10 নম্বর তোর হাতের মুঠোয়, তুই বলবি যা দেবে পারবো। তবে বিশ্বাস কর, কি কি ভ্যারিয়েন্ট আছে, কি কি টপিক আছে সেটা জানার আগে তোকে এখন যেটা করতে হবে সেটা হলো বেসিকটাকে বুঝতে হবে। তো আজকের পুরো গল্পটা হচ্ছে বেসিকের গল্প। চুপচাপ বসে বসে বোঝ, একটা জার্নি স্টার্ট কর। ইস্যু অফ শেয়ার ভুলে যা, আমরা এখন এইটা স্টার্ট করছি, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন, আমরা শেয়ার ক রকমের জানি? জাস্ট কোয়েশ্চেন, দু রকম, ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার। আমি যদি জিজ্ঞাসা করি ইকুইটি শেয়ার কি বা কে, তুই বলবি কোম্পানির মালিক। আর একটা গল্প হচ্ছে ডিবেঞ্চার, যারা কোম্পানিকে টাকা ধার দিয়েছে, তাদের মাঝখানে থাকে কে? প্রেফারেন্স শেয়ার। লজিক্যালি প্রেফারেন্স শেয়াররাও কোম্পানির মালিক আমরা বলি, কিন্তু মালিক নয়। কোম্পানিরা মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা না প্রপার মালিক না প্রপার ক্রেডিটর, দুজনকার মাঝখানে থাকে। তো ভেরি গুড, আমরা ছোটবেলা থেকে বহুবার থিওরি পড়েছি ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ারের পার্থক্য, বহুবার বহু জায়গায় বহুভাবে পড়েছিস। অনেকগুলো পার্থক্য আছে, তার মধ্যে একটা স্পেশাল পার্থক্য যেটা এখন লাগবে। প্রেফারেন্স শেয়ার একটা পার্টিকুলার টাইম পর রিডিম করতে হয়, শোধ দিতে হয়। কিন্তু ইকুইটি শেয়ার কোম্পানি লিকুইডেশন না হলে, কোম্পানি উঠে না গেলে টাকা শোধ দিতে হয় না। তাহলে কি শিখলি? প্রেফারেন্স শেয়ারকে রিডিম করতে হয়। কি করতে হয়? শোধ দিতে হয়। এখন প্রেফারেন্স শেয়ারকে শোধ দেওয়া মানে কি, রিডিম করা মানে কি, ভালো করে গল্পটাকে বোঝ। 2014 31st ডিসেম্বর, বোঝ, একটা কোম্পানি 10 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছে। মানে কি? মার্কেট থেকে টাকা তুলেছে, কত টাকা? 10 লাখ। এবং সেই প্রেফারেন্স শেয়ারের সাথে, মানে সেই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন কি ছিল? আফটার 10 ইয়ার্স আমি এই টাকাটা শোধ করব। আফটার 10 ইয়ার্স, 2024 31st ডিসেম্বর, 10 লাখ টাকা কিন্তু শোধ করতে হবে। আমরা আজকে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি? আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। কিভাবে রিডেমশন করতে হবে আমি সেইটা শেখাবো। তাহলে কি শিখলি? প্রেফারেন্স শেয়ার অলরেডি ইস্যু হয়ে গেছে, রিডেমশনের টাইম এসেছে। কিভাবে আমরা এই রিডেমশনটাকে করব সেটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার। ওই জন্য চ্যাপ্টারটার নাম রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। তো একটা গল্প আছে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারের, গল্পটা বলি, বোঝ। আই থিঙ্ক বুঝতে পারলি আমি কি করতে চলেছি বা আমরা কি করতে চলেছি। বল, তোদের সিলেবাসে নেই, এটা ছিল আগেকার দিনে। একটা কোম্পানি, একটা ব্যবসা কতটা ভালো, সে আদৌ ভালো কিনা কিভাবে বুঝবি? একটা কোম্পানি বা একটা ব্যবসা আদৌ ভালো কিনা কিভাবে বুঝবি? তোরা বলবি দাদা প্রফিট থেকে। ওকে, যে একটা কোম্পানি যত প্রফিট করে তার উপর নির্ভর করে কোম্পানিটা কত ভালো। এই প্রফিট খুব ডিলিউসিভ জিনিস,
তোকে দেখাবে এক, হবে আর এক। বলবো একটু স্টক মার্কেট বলি। তোকে বলা হয়েছে, ভালো করে শুনবি, তোকে বলা হয়েছে একটা কোম্পানি, এই কোম্পানিতে তুই টাকা ইনভেস্ট করবি কিনা বল। তুই সঙ্গে সঙ্গে বলবি প্রফিট দেখাও। প্রফিট দেখাচ্ছে, 5 বছরের প্রফিট, 10, 15, 20, 22, 30। এটাকে তুই কোটি, হাজার কোটি, যা খুশি বলতে পারিস। আমি জাস্ট এরকম একটা ফিগার দিলাম। এবার বললাম এই কোম্পানিতে ইনভেস্ট করবি না করবি না, তুই কি বলবি? বলবি হ্যাঁ, ওরে বাপরে হেভি কোম্পানি, কনস্ট্যান্টলি প্রফিট বেড়েছে। তখন আমরা কোথায় যাচ্ছি? এই প্রফিটের সাথে আমাকে ট্যালি করতে হবে তার শেয়ার ক্যাপিটাল, তার ব্যালেন্স শিট এবং তার ফিক্সড অ্যাসেটস। লজিক্যালি দুখানা কন্ডিশন বলি, একটা তোদের লাগবে না, এই ফিক্সড অ্যাসেটস। ধরে নে কোম্পানিটা কনস্ট্যান্টলি ফিক্সড অ্যাসেটস বিক্রি করতে থাকছে, অর্থাৎ কোম্পানিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে কিন্তু। আর ওই যে সেলটা করেছে, ওই সেলটাকে ওরা প্রফিট হিসেবে দেখাচ্ছে। কোম্পানির প্রফিট হেভি, কিন্তু দেখছিস আস্তে আস্তে ফিক্সড অ্যাসেটস কি হয়ে যাচ্ছে, সেল হয়ে যাচ্ছে। তুই ওই কোম্পানিতে ইনভেস্ট করলে ডুববি ডুববি, ছেড়ে দে। আর একটা গল্প বলি যেটা আমার লাগবে, শেয়ার ক্যাপিটাল। কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল 100, পরে হয়েছে 80, 70, 60, 40। তার মানে কি বলতো? কোম্পানি এই ক্যাপিটাল থেকে প্রফিটটাকে ট্রান্সফার করছে, অর্থাৎ কোম্পানি যে প্রফিট করছে ক্যাপিটাল কমিয়ে দিয়ে। এই কোম্পানিটা হচ্ছে সব থেকে খতরনাক কোম্পানি, দেখাচ্ছে হেভি প্রফিট, আদৌ কোম্পানিটা পুরো ভুয়ো। আমি স্টক মার্কেট শেখাচ্ছি না, আমি এই গল্পটা থেকে একটা গল্প পিক করছি। একটা কোম্পানির হেলথ কেমন সেটা জানতে গেলে তার ক্যাপিটালটা ইনট্যাক্ট আছে কিনা জানা খুব জরুরি। যে তার ক্যাপিটালটা ঠিক আছে তো, তারপর সে প্রফিট করলে সেকে আমি প্রফিট বলছি, কিন্তু তার ক্যাপিটালটা ঠিক আছে তো। এবার বোঝ, তোরা ব্যালেন্স শিট, কোম্পানি ব্যালেন্স শিট জানিস না? জানিস না? তোরা কোম্পানি ব্যালেন্স শিট 4th সেমে তো ছিল না, 3rd সেমে ছিল না, ছেড়ে দে। কোম্পানি ব্যালেন্স শিটে একটা হেডিং থাকে শেয়ার ক্যাপিটাল, তার আন্ডারে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে আর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে। শিওর? বলতো প্রেফারেন্স শেয়ার রিডিউম করা মানে কি? ব্যালেন্স শিট থেকে প্রেফারেন্স শেয়ারটা চলে যাওয়া। যেই ব্যালেন্স শিট থেকে প্রেফারেন্স শেয়ার চলে গেল, বলতো কি হলো? তো শেয়ার ক্যাপিটাল কমে গেল। বাইরের লোক তোর কোম্পানিকে দেখে কি বলবে? বলবে ওরে বাপরে এ কোম্পানিতে ইনভেস্ট করিস না, ক্যাপিটাল কমে গেল। কিন্তু আদৌ কি তোর খারাপ কারণে ক্যাপিটাল কমলো না? আজকে রিডেমশনের ডেট ছিল, রিডেমশন তো করতেই হবে। আমি কি করব ভাই? কোথায় ফেঁসেছিস বুঝেছিস কিনা দেখিস। রিডেমশন হলে ক্যাপিটাল কমবে, খুব স্বাভাবিক। আবার ক্যাপিটাল কমাটা যদি লোকে দেখে, তারা তোর সম্বন্ধে খারাপ বলবে, তোর কোম্পানি সম্বন্ধে খারাপ বলবে। তাহলে কি করবি? ক্যাপিটাল কমে গেলে যে ঘাটতি তৈরি হয়, ঘাটতি তৈরি হলো, প্রেফারেন্স শেয়ারকে রিডিম করলে একটা ফাঁকা জায়গা তৈরি হলো না? সেইটাকে পূরণ করে দিলেই গল্প শেষ। সেটাকে যদি আমি কোনো রকম ভাবে পূরণ করে দিই, কোনো রকম ভাবে মেকআপ করে দিই, তাহলেই গল্প শেষ। তাহলে কি শিখলি? প্রেফারেন্স শেয়ার রিডিম করলে একটা ঘাটতি তৈরি হয়, একটা ডেফিসিট তৈরি হয়। আমার কাজ ওই ডেফিসিটটাকে পূরণ করে দেওয়া। কোয়েশ্চেন কর, দাদা কি দিয়ে পূরণ করব? আনসার দুটো। নাম্বার ওয়ান, তুই নতুন শেয়ার ইস্যু কর, চ, তাহলেই তো হয়ে যায়। তুই নতুন শেয়ার ইস্যু কর। কি শেয়ার ইস্যু করবি? ইকুইটি বা প্রেফারেন্স, দুটোর মধ্যে একটা। তুই কি শেয়ার ইস্যু করবি? হয় ইকুইটি শেয়ার কিংবা প্রেফারেন্স শেয়ার, দুটোর মধ্যে যে কোনো একটা।
অঙ্কে দেবে ডিবেঞ্চার ইস্যু করেছি। কত ডিবেঞ্চার ইস্যু করলে এই ঘাটতিটা পূরণ হয় না, লজিক দিয়ে আমি এতক্ষণ বুঝিয়েছি। ডিবেঞ্চার ইস্যু করলে এই ঘাটতিটা পূরণ হয় না। কেন? ঘাটতিটা কোথায়? শেয়ার ক্যাপিটালে তো। ডিবেঞ্চার তো শেয়ার ক্যাপিটালের আইটেমই নয়। দেখবি অঙ্কে তোকে কনফিউজ করার জন্য দেবে ওরা ডিবেঞ্চার ইস্যু করেছে। তোকে বলতে হবে না ভাই, ঘাটতি টাটতি পূরণ হয় না ডিবেঞ্চার ইস্যু করে। তাহলে কি শিখলি? যে ঘাটতি হয় তাকে দু রকম ভাবে পূরণ করা যায়। কিভাবে? একটা ফ্রেশ ইস্যু। কি দিয়ে ফ্রেশ ইস্যু হয়? আইদার ইকুইটি শেয়ার অর প্রেফারেন্স শেয়ার। আর একটা, ধর এমন একটা সিচুয়েশন চলছে এখন, আমি ফ্রেশ ইস্যু করতে পারছি না, অনেক পারমিশন নিতে হবে, পারমিশন পাওয়া যাচ্ছে না, মার্কেট সিচুয়েশন খুব খারাপ, আমি যদি এখন ফ্রেশ ইস্যু করতে যাই বিক্রি হবে না শেয়ার, মার্কেটে ধস নেমে গেছে, কথার কথা। অর্থাৎ ফ্রেশ ইস্যুটা এক্ষুনি করা সম্ভব নয়। তাহলে তাহলে সেকেন্ড পার্ট, ক্রিয়েটিং ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। তোরা বোনাস শেয়ার এই 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 টার্মটা পেয়েছিস, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। ক্রিয়েটিং সিআরআর, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, এইটা হচ্ছে একটা স্পেশাল স্পেসিফিক রিজার্ভ, যেই রিজার্ভে টাকা জমায় শুধুমাত্র এই ঘাটতি পূরণের জন্য। এবার গল্প, দাদা এই ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ যে আমরা তৈরি করব, কোথা থেকে তৈরি করব? হেভি বড় গল্প। কোথা থেকে তৈরি করবি? একটা হচ্ছে পিএল, একটা হচ্ছে জেনারেল রিজার্ভ, আর একটা হচ্ছে এনি রেভিনিউ রিজার্ভ। মুখস্থ রাখতে হবে না, লজিক শোন। ধর তোর অঙ্কে একটা রিজার্ভ আছে যার নাম ক্যাপিটাল রিজার্ভ। আবার আমার কোয়েশ্চেন, এই ক্যাপিটাল রিজার্ভ থেকে তুই ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ তৈরি করতে পারবি? নিজের কোয়েশ্চেন, নিজেকে কোয়েশ্চেন কর। মুখস্থ করলে তো অনেকেই মুখস্থ করতে পারিস, মুখস্থ না করে নিজেকে কোয়েশ্চেন কর তো, যে তোর কাছে একটা ক্যাপিটাল রিজার্ভ আছে, তুই এই ক্যাপিটাল রিজার্ভ থেকে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ কি আদৌ তৈরি করতে পারবি? আমার কোয়েশ্চেন, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভের মানে কি, পারপাস কি? মূলধন জাতীয় সঞ্চিতি মানে এমন একটা জিনিস যেটা কেউ ইউজ করতে পারবে না, শুধুমাত্র আমরা পরে এখান থেকে বোনাস ইস্যু টোনাস ইস্যু করতে পারি, সেই জন্য একটা রিজার্ভ তৈরি করছি। আর একটা ক্যাপিটাল রিজার্ভ থেকে সেই ক্যাপিটালে ট্রান্সফার করবি কি করে? তোকে অলওয়েজ কোথা থেকে ট্রান্সফার করতে হবে? কারেন্ট প্রফিট, যাকে বলে রেভিনিউ রিজার্ভ থেকে। তাহলে মনে রাখিস, পিএল, জেনারেল রিজার্ভ আর এনি রেভিনিউ রিজার্ভ। যদি কোনো রিজার্ভের আগে রেভিনিউ রিজার্ভ বলে দেয়, শুধু সেই রিজার্ভ, আদারওয়াইজ পিএল আর জেনারেল রিজার্ভ। এইগুলো হচ্ছে রেভিনিউ রিজার্ভ। এই এই সব কটাকেই একসঙ্গে আমরা কি বলতে পারি? রেভিনিউ রিজার্ভ। এই রেভিনিউ রিজার্ভ থেকে সিআরআর তৈরি করা যায়। পুরো অঙ্কটার গল্প কি হবে? পুরো অঙ্কটার গল্প হবে, তোকে বলবে আজকে আমরা প্রেফারেন্স শেয়ার রিডিম করলাম, ধরে নে 10 লাখ। আজকে আমরা প্রেফারেন্স শেয়ার রিডিম করলাম, ধরে নে 10 লাখ। তোকে বললো আমি ফ্রেশ ইস্যু করতে পারছি 7 লাখ। এবার দেখো তুমি কি করবে, আমি জানি না, ওরা বলছে। আমি বলবো ঠিক আছে, 10 লাখ টাকার কি করলাম? রিডেমশন করলাম, মানে আমার ঘাটতি কত হলো? 10 লাখ। এখান থেকে আমি ফ্রেশ ইস্যু কত করতে পারলাম? 7 লাখ। তাহলে আমাকে সিআরআর ক্রিয়েট করতেই হবে কত টাকা? 3 লাখ। এটা হচ্ছে অঙ্কটার নর্মালাইজ গল্প। তাহলে পুরো গল্পটা কি? ঘাটতি হবে এবং এই ঘাটতিটা পূরণ করতে হবে। তো যদি এইটুকু বুঝে যাস, এই চ্যাপ্টারটা বুঝে গেছিস। এবার প্যাঁচ আছে বিভিন্ন রকম, কখনো তোকে ফ্রেশ ইস্যু বলে দিয়ে 3 লাখ টাকার ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ জানতে চাইবে, আবার কখনো তোকে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ বলে দিয়ে ফ্রেশ ইস্যু জানতে চাইবে। এভরিথিং পসিবল, সেগুলোই আমি শেখাবো।
কিন্তু লজিক সিস্টেম। আমরা এই চ্যাপ্টারটা শিখছি এবং এইটা শিখছি সবাই, বুঝেছিস? অনলাইন ফুল ক্লিয়ার? ওকে, একটা অঙ্ক পড়াবো আমি, একটা অঙ্ক পড়াচ্ছি, আমি পড়ছি না। ভিডিও থাকছে, টুকতে হবে না, ভিডিও অডিও সব থাকছে, পরে বাড়িতে ঢুকবি, সময় দিচ্ছি না। চ আহ, আমরা যাচ্ছি লজিক্যালি পেজ নাম্বার আমার বইয়ের ক্যাপিটাল, মানে এই চ্যাপ্টারটায় এসে টাইপের ওয়ান, আমার বইয়ের 371 পেজ, দ্য ব্যালেন্স শিট অফ এক্স লিমিটেড, এসে টাইপ গ্রুপ বি তার ওয়ান। আমার বইয়ে 371 পেজের ওয়ান, তোদের বইয়ে যাদের একদম নতুন বই 328 পেজ, স্মার্ট বাচ্চা, 328 পেজ, সামস নাম্বার ওয়ান। অনলাইনে কেউ একজন গ্রুপে দিয়ে দিত বাবা, একজন দুজন নতুন জয়েন করেছে, তাদের সমস্যা হবে। আমরা পড়ছি সবাই। ওই তোদের সিলেবাসে, তোদের সিলেবাসে ফাইনাল অ্যাকাউন্টস আছে, তার মানে হলো সেখানে ব্যালেন্স শিট খুঁটিয়ে খুঁটিয়ে জানতে পারবি, কিন্তু তার আগে তোকে কিছু জিনিস জানতে হবে। মনে আছে আমি কি বললাম? আমি বললাম এই চ্যাপ্টারের পর একটা 15 মার্কসের চ্যাপ্টার করাবো, ওই চ্যাপ্টারে 15-15 পেতে হবে, এবং পেতে গেলে ব্যালেন্স শিট জানতে হবে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে ফার্স্ট, যেখানে তুই প্রথম কোম্পানি ব্যালেন্স শিট দেখছিস। দেখ ব্যালেন্স শিট কেমন দেখতে হয়, দেখ। দ্য ব্যালেন্স শিট অফ এক্স লিমিটেড অ্যাজ অন 31st of December ইজ অ্যাজ ফলোজ। খুব ভালো কথা। নাম্বার ওয়ান কি হেডিং দিয়েছে বল? ইকুইটি অ্যান্ড লাইবিলিটিজ। তার আন্ডারে নাম্বার ওয়ান দিয়ে কি লিখেছে দেখ? শেয়ার হোল্ডার্স ফান্ড। তার নিচে এ দিয়ে কি লিখেছে বল? শেয়ার ক্যাপিটাল। তার পাশে নোট নাম্বারে ওয়ান লিখেছে না? মনে রাখবি যার পাশে নোট আছে তার ওপরের ফিগার ইমমেটেরিয়াল, নোটে গিয়ে তাকে দেখতে হয়। তুই সঙ্গে সঙ্গে পরের পেজে আছে, ও এই পেজেই আছে, নোট ওয়ান আছে, দেখ নিচে নোটস টু দ্য অ্যাকাউন্টস বলে ব্যালেন্স শিটের নিচে নোট ওয়ান আছে। এক নাম্বার দিয়ে কি হেডিং লিখেছে বল? শেয়ার ক্যাপিটাল। সেখানে দু রকমের শেয়ার আছে, কি দেখতো? 500 রিডেমেবল প্রেফারেন্স শেয়ার 100 ইচ, 50,000, আর 9,000টা ইকুইটি শেয়ার 10 ইচ, 90,000। বলতো 50,000 আর 90,000 যোগ করে কত হয়? 1,40,000। এটাই ওপরে শেয়ার ক্যাপিটাল 1,40,000 আছে। এই প্রথমবার নোট দেখলি, নোট কি করে কাজ করে বুঝেছিস কিনা দেখ। ওরা কিন্তু ওপরে 1,40,000 টোটালটা দিয়েছে, এর ডিস্ট্রিবিউশনটা বলেছে নোট ওয়ানে আছে। চলো তুমি নোট ওয়ানে এর ভাঙাটা দেখতে পাবে। যার পাশে নোট লেখা থাকবে তার ওপরের ফিগার ইমমেটেরিয়াল, নোটটা জরুরি। তো নোটটা বুঝেছিস। তারপরে আবার ফিরে যা ব্যালেন্স শিটে, বি দিয়ে বলেছে সারপ্লাস। বলতে কিনি সারপ্লাসে ওরা নোট টু দিয়েছে, তো নোট টু এ তিন রকমের জিনিস আছে: সিকিউরিটিজ প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, আর প্রফিট অ্যান্ড লস। এর মধ্যে সিকিউরিটিজ প্রিমিয়াম ক্যাপিটালাইজ প্রফিট, যেমন ক্যাপিটাল রিজার্ভ তেমন সিকিউরিটিজ প্রিমিয়াম। ক্লাস 11 ক্লাস 12 হাজারো বার মুখস্থ করেছিলিস এমসিকিউ এর জন্য। সিকিউরিটিজ প্রিমিয়াম একটা ক্যাপিটালাইজ প্রফিট, অর্থাৎ এই সিকিউরিটিজ প্রিমিয়াম দিয়েও কিন্তু সিআরআর তৈরি করা যায় না, কোনোদিন যায় না। সিকিউরিটিজ প্রিমিয়াম দিয়ে কি তৈরি করা যায় না? বাড়িতে নোট বানিয়ে নিস। সিকিউরিটিজ প্রিমিয়াম দিয়ে কি তৈরি করা যাবে না? সিআরআর তৈরি করা যাবে না। আনন্দ কর, পরেরটা পর। কারেন্ট লাইবিলিটি ডাইরেক্টলি 30,000, ব্যালেন্স শিটের টোটাল কত করেছে? 2,25,000। শেষ। অ্যাসেটস এর আন্ডারে নন কারেন্ট অ্যাসেটস এ বলেছে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জিবল। নতুন বইয়েতেও কি এক্স্যাক্টলি সেম টার্ম আছে? প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জিবল। এর আবার নোট 3 বলেছে। চল তো নোট 3 তে দেখ তো কি কি আছে। দুটো ট্যাঞ্জিবল আছে, একটা বিল্ডিং আর একটা প্লান্ট। তারপরে কি আছে? নন কারেন্ট ইনভেস্টমেন্ট বলে কত টাকা আছে? 28। কারেন্ট অ্যাসেটস এর তিনটে: স্টক, ডেটার ব্যাংক,
যোগ করে 2,25,000। তোরা যেমন করে পাশাপাশি ব্যালেন্স শিট দেখছিস সেই ব্যালেন্স শিটটা এরম ভাবে দেখলি। বিশ্বাস কর এই ব্যালেন্স শিট অনেক স্ট্রেচড হবে। যেদিন আমরা কোথায় যাব, পরের চ্যাপ্টারে যাব, যেদিন আমরা কোথায় যাব, ফাইনাল অ্যাকাউন্টসে যাব, এই ব্যালেন্স শিট বিশাল বড় স্ট্রেচড হবে। অনেক কিছু আছে ব্যালেন্স শিটে। এখানে এইটুকু থাক, ছেড়ে দে, এইটুকুই থাক। সবাই ব্যালেন্স শিটটা দেখেছিস, এবার অঙ্কটা পর। এতক্ষণ তো ব্যালেন্স শিটটা বোঝালাম, পরের বার থেকে আর বোঝাতে হবে না, অঙ্কটা পর। The company decided to redeem its preference share at a premium of 5%। বলছে আনন্দ করো, কোম্পানি এই প্রেফারেন্স শেয়ারটা রিডিম করছে 5% প্রিমিয়ামে। আমার কোয়েশ্চেন, কত টাকার প্রেফারেন্স শেয়ার ছিল? টাকা বল, টাকা টাকা। 50,000 নোট ওয়ানে ছিল। কত টাকার প্রেফারেন্স শেয়ার ছিল? ওই প্রেফারেন্স শেয়ারটা রিডিম করছে, শোধ দিয়ে দিচ্ছে। ক পার্সেন্ট প্রিমিয়াম দিয়ে শোধ দিচ্ছে? 5%। আরো a fresh issue of 1,000 equity share of ₹10 each was made at 12 per share। আচ্ছা, আমি যে বোঝালাম প্রেফারেন্স শেয়ার রিডিম করলে ঘাটতি তৈরি হয়, ঘাটতি তৈরি হয়েছে তো? আনসার হ্যাঁ। সেই ঘাটতিটা মেটানোর জন্য ওরা কি করলো? 1,000 খানা ইকুইটি শেয়ার ইস্যু করলো, যার দাম কত করে? 10। কিন্তু কত টাকা করে ইস্যু করলো? 12, মানে 2 টাকা প্রিমিয়ামে। ভেরি গুড। পেয়েবল ইন ফুল, মানে কোনো ইনস্টলমেন্টে হয় না। আর তোরা ওই অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট পাবি না, এবার যা হবে সব একসঙ্গে টাকা। আর আর ইনস্টলমেন্ট দিয়ে পাবি না, 10 পুরো টাকা দিয়ে হয়ে গেল, ছেড়ে দে। বলছে দেয়ার ওয়ার ফুললি সাবস্ক্রাইব এন্ড মানি ওয়াজ ডিউলি কালেক্টেড, মানে সব টাকা ফাঁকা পেয়ে গেছি, এটা না বললেও চলতো। অল দ্য ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড রিয়েলাইজিং 27,000। বলছে শোন না, আমি ইনভেস্টমেন্ট গুলো বেচে দিয়েছি, 27,000 টাকায় বেচে দিয়েছি। ওরা বলছে, আমি বলিনি। আমি তোকে কোয়েশ্চেন করব, ইনভেস্টমেন্ট কত ছিল? ব্যালেন্স শিট দেখতে হবে, ওরা এমনি এমনি ব্যালেন্স শিট দেয়নি। ইনভেস্টমেন্টের দাম কত ছিল? 28,000। সেই ইনভেস্টমেন্টটা ওরা কত টাকায় বেচেছে? 27। আচ্ছা, বিক্রি করে প্রফিট হয়েছে না লস হয়েছে? তোরা বলবি লস। আমি কোয়েশ্চেন করব, কত টাকা লস হয়েছে? তুই বলবি 1,000। আমি একটা গল্প বলি, চুপচাপ শোন, কনসেপ্ট তৈরি করা, শোন। আচ্ছা, ইনভেস্টমেন্ট বিক্রির জার্নাল কি রে? লজিক লাগা, লজিক। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হওয়া উচিত, হ্যাঁ টাকা আসছে তো আমার কাছে, টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। লজিক্যালি ইনভেস্টমেন্ট বিক্রির জার্নাল এটা হওয়া উচিত। এবার আমাকে বল, তোর হাতের ইনভেস্টমেন্ট কত টাকা ছিল? 28। তাহলে ইনভেস্টমেন্টের সোজা আমরা কত লিখতে পারি? 28। কিন্তু তোর ব্যাংকে কি 28 এসেছে? ব্যাংকে কত এসেছে রে? 27। তাহলে কত টাকার ঝামেলা হলো বল দেখিনি? 1,000। এই লসটা অলওয়েজ প্রফিট অ্যান্ড লস দিয়ে হয়, অলওয়েজ। অর্থাৎ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট 1,000। আগে সবাই 28,000 টাকার ইনভেস্টমেন্ট 27,000 টাকায় বিক্রির জার্নালটা বুঝেছিস কিনা দেখ, মুখস্থ নয়, সিম্পল লজিক, যে আমি লজিক্যালি বুঝলাম। আমি কত টাকা পেয়েছি? 27। কত টাকার ইনভেস্টমেন্ট বিক্রি করেছিস? 28,000। তাহলে 1,000 টাকা লস, যার জন্য কে ডেবিট হচ্ছে বল? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এবার একটা গল্প বলি, এই যে 1,000 টাকাটা ডেবিট হলো, এর মানে কি? এর মানে তুই তোর ব্যালেন্স শিটের নোট টুর রিজার্ভে চলে গিয়ে প্রফিট অ্যান্ড লস দেখ কত টাকা আছে। 25,000। এবার আমি একটা গল্প বলি, এই 25,000 হচ্ছে দেখানোর দাঁত, কামড়ানোর নয়। তুই দেখতে পাচ্ছিস 25, কিন্তু এটা 25 নয়। এই 1,000 টাকাটা কিন্তু লস, এখানে অ্যাডজাস্ট করতে হবে। এই 25টা কিন্তু লজিক্যালি 24। তোকে যদি আমি বলি এই প্রফিট অ্যান্ড লস থেকে সিআরআর তৈরি কর, যদি বলি,
তুই তখন তো বলবি প্রফিট অ্যান্ড লসে কত টাকা আছে, তোকে ওরা দেখালো কত টাকা আছে 25, কিন্তু আসলে এটা 25 নয়, আসলে এটা কত 24। যদি উল্টো গল্প হতো, যদি এই ইনভেস্টমেন্ট আমি 30,000-এ বিক্রি করতাম, করতে পারতাম 30,000, হ্যাঁ পারতাম, তাহলে জার্নালটা কি হতো বল দেখিনি? ব্যাংকে 30, ইনভেস্টমেন্টে 28, 2,000 টাকা টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, তখন আবার এসওপিএল এ 25 + 2 27 থাকতো। তাহলে কি শিখলি? এই অঙ্কে কোনো অ্যাসেট বিক্রি বলতেই পারে, এবং সেই বিক্রিটা প্রফিটে হবে বা লসে হবে, তার ডাইরেক্ট এফেক্ট কার সাথে হবে? এসওপিএল এর সাথে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের সাথে। এমনিতে ইনভেস্টমেন্ট সেল ঘাটতিতে কোনো ঝামেলা করবে না, কিন্তু এসওপিএল কে ঝামেলা করবে। বুঝতে পারছিস কি প্রোফাইল অঙ্কটার? হেভি প্রোফাইল। বোঝ, আমি হাতে করে শেখাচ্ছি। হ্যাঁ বল, শুনছি। সব দেখাবো, সব দেখাবো, সব দেখাবো, সব দেখাবো। জাস্ট শুনে নি এখন, আমি এখন অঙ্ক করছি না, জাস্ট বোঝাচ্ছি। সব দেখানো হবে, ফিরে নেক্সট আয়। দ্য ডাইরেক্টর উইজ দ্যাট, ভালো করে শুনবি, দ্য ডাইরেক্টরস, যারা কোম্পানির ডিসিশন নেবে, তারা উইজ দ্যাট অনলি আ মিনিমাম রিডাকশন শুড বি মেড ইন রেভিনিউ রিজার্ভ। বলছে শোন না, ডাইরেক্টর তোকে বলছে শোন না, আমি রেভিনিউ রিজার্ভ, অর্থাৎ এখানে যে জেনারেল রিজার্ভটা আছে, ওই রিজার্ভ থেকে একদম মিনিমাম টাকা নেবো। মানে কি? লাস্টে নেবো। বলছে যেখান থেকে যা নেবার নিয়ে নাও, আমি রিজার্ভ থেকে লাস্টে নেবো। নিয়ে বলেছে জার্নালটা করো এবং ব্যালেন্স শিট বানাও। আমার ওপর ভরসা কর, এই টপিকে ব্যালেন্স শিট দেয় না, কিন্তু এই অঙ্কটার ব্যালেন্স শিট আমি শেখাবো, এটা আমার ইচ্ছা। বল দাদা কেন শিখবো? দুটো লজিক আছে, যদি দিয়ে দেয়। আর লজিক নাম্বার 2, এই ব্যালেন্স শিটটা আমি শেখাচ্ছি যাতে ইন ফিউচার যে অঙ্কের ব্যালেন্স শিট লাগবে তোর কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো আজকের ক্লাসে আমি 1 নাম্বার অঙ্কটা হেভি করে করবো, তোরা কিচ্ছু করবি না, বসে থাকবি। এবার বাপ্পাদা শেখাচ্ছি, শোন এবার আমার টেকনিক শোন। এই অঙ্কটার, এই অঙ্কটার একটা ওয়ার্কিংস আছে, যেটা আমরা করব স্পেশালি। যদি এই ওয়ার্কিংসটা বুঝে যাস, তাহলে অঙ্কটা হু হু করে নেমে যাবে, তুই এমনি 10 পেয়ে যাবি। আমি এই ওয়ার্কিংসটা বোর্ডে করছি, পরীক্ষার হলে এই ওয়ার্কিংসটা তুই করবি, আগে করবি, জার্নালে ছক রেখে দিয়ে আগে ওয়ার্কিংসটা করবি, তারপর জার্নালে আসবি। স্যার কি দেখবে? আগে জার্নাল পরে ওয়ার্কিংস। কিন্তু তোর অঙ্ক কেমন করে হবে? আগে ওয়ার্কিংস পরে জার্নাল। ওয়ার্কিংসটা কিন্তু তোকে আগে করে নিতে হবে। আমার সাথে হেডিং লেখ, পেজ নাম্বার নে, অঙ্ক নাম্বার নে, সবাই সবাই পেজ নাম্বার নে, অঙ্ক নাম্বার নে, স্টার্ট কর, হেডিং দে। এটা কিন্তু ওয়ার্কিংস, ওয়ার্কিংস বলে লেখ। আগেই কর, তোরা জার্নালের জায়গা রাখবি না, আমরা আগে ওয়ার্কিং শিখবো। ওয়ার্কিংস বলে লেখ, ইভেন্ট অফ রিডেমশন, ইভেন্ট অফ রিডেমশন অ্যাট এ গ্লান্স, দুটো ফুট কি ড্যাশ আন্ডারলাইন, ইভেন্ট অফ রিডেমশন অ্যাট এ গ্লান্স। অ্যাট এ গ্লান্স মানে এক নজরে, অ্যাট এ গ্লান্স মানে এক নজরে। তাহলে আমরা কি শিখছি? ইভেন্ট অফ রিডেমশন অ্যাট এ গ্লান্স। আমরা পুরো গল্পটা এক নজরে দেখে নিতে চাইছি। 3টে হেডিং হবে, 3টে হেডিং। প্রথম হেডিং এর নাম লেখ অ্যামাউন্ট পেয়েবল, অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশন, আন্ডারলাইন। প্রথম হেডিং এর নাম অলওয়েজ অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশন, অলওয়েজ প্রথম হেডিং এর নাম অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশন। সেকেন্ড হেডিং অলওয়েজ ফ্রেশ ইস্যু,
আর থার্ড, ক্রিয়েটিং সিআরআর। তুই এরকম ক্যাপসে সিআরআর লিখবি, ক্যাপিটাল রিডেমশন লিখবি। ক্রিয়েটিং সিআরআর, তাহলে তিনটে হেডিং শুনছি: অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশন, ফ্রেশ ইস্যু, আর ক্রিয়েটিং সিআরআর। সবাই রেডি? হেডিং গুলো বুঝেছিস? অনলাইন এই অব্দি ক্লিয়ার পুরো? ওকে ওকে, শোন। ওকে, ভেরি গুড। সবাই আমার সাথে কর। বলতো অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশনে নিজেকে কোয়েশ্চেন কর। দাদা যা লিখবে, দাদা যা বলবে তাই টুকবি না, নিজেকে কোয়েশ্চেন কর। অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশনে কোয়েশ্চেন কর, কতগুলো প্রেফারেন্স শেয়ার রিডিম করছিস? দেখে বল, দেখে বল। নোট ওয়ানে আছে 500 প্রেফারেন্স শেয়ার। হ্যাঁ, 500 প্রেফারেন্স শেয়ার @রুপিস কত করে দাম বল? 100 ইচ। 100। লেখ, লেখ আমার সাথে, লেখ। অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশনে লেখ 500 প্রেফারেন্স শেয়ার @রুপিস 100 ইচ। কত হচ্ছে রে? 500 আর 100 কে গুণ করলে 50,000। ₹50,000 আন্ডারলাইন। 2 লাইন ছেড়ে আন্ডারলাইন করবি, দুটো লাইন ছেড়ে আমার কথা শুনে আন্ডারলাইন কর সবাই। বুঝেছিস? এটা কিন্তু পুরো বেসিক, বুঝতেই হবে, নাহলে এর পরে আর বুঝতে পারবি না কি করলাম। বুঝেছিস? এই আন্ডারলাইনের নিচে লেখ প্রিমিয়াম অন রিডেমশন। প্রিমিয়াম অন রিডেমশন ইকুয়ালস টু, আন্ডারলাইনটার নিচে লেখ প্রিমিয়াম অন রিডেমশন ইকুয়ালস টু। হ্যাঁ রে, বলতো কত পার্সেন্ট প্রিমিয়ামে রিডিম করেছে? 5%। তো 50,000, ভেরি গুড, ইন্টু 5% সমান ₹2,500। 2 লাইন পর আন্ডারলাইন। এই দুটো আন্ডারলাইন তোকে দুর্ধর্ষ করে বুঝতে হবে, সব অঙ্কে হবে এটা। এই দুটো জিনিস তোকে দুর্ধর্ষ করে বুঝতে হবে। অনলাইন ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার আয় ফ্রেশ ইস্যুতে। সব ভাইয়া বল, বইয়ে আছে, বইয়ে। ফ্রেশ ইস্যু মানে আজকে কতগুলো ইস্যু করছিস? 1000খানা ইকুইটি শেয়ার। তাহলে ফ্রেশ ইস্যুতে আমি লিখি 1000 ইকুইটি শেয়ার @10, 12 নয়, আসল দাম 10। 1000 ইকুইটি শেয়ার @10 ইচ সমান ₹10,000। এই আন্ডারলাইনের সাথে এই আন্ডারলাইন, তাহলে 1000খানা ইকুইটি শেয়ার @10 ইচ 10,000। ওই আন্ডারলাইনের সাথে এই আন্ডারলাইন। সব ভাই 10,000 বুঝেছিস? কোয়েশ্চেন, আচ্ছা এই ফ্রেশ ইস্যু করতে গিয়ে কি কোনো প্রিমিয়াম হয়েছে? হ্যাঁ হয়েছে। কত টাকা প্রিমিয়াম হয়েছে? 2 টাকা। এর নাম সিকিউরিটিজ প্রিমিয়াম। এর নাম কি? লেখ সিকিউরিটিজ প্রিমিয়াম। সিকিউরিটিজ প্রিমিয়াম, তার নিচে ইকুয়ালস টু, বলতো কি লিখবি? 1000 শেয়ার ইন্টু ₹2 সমান ₹2,000। আন্ডারলাইনের সোজা এখানে একটা আন্ডারলাইন। আমাকে বল, এই 4খানা গল্প হেভি করে বুঝেছিস কিনা? যদি বুঝে যাস, এবার এই গল্পটা তোকে কি বোঝাচ্ছে আমি বোঝাই, ভালো করে শোন। কত টাকার প্রেফারেন্স শেয়ার তুই রিডিম করেছিস? কত টাকার? 50,000। তার মানে তোর ক্যাপিটালে ঘাটতি কত হয়েছে? 50। এই ঘাটতিটা পূরণ হয়েছে ফ্রেশ ইস্যু দিয়ে কত? 10। তাহলে তোকে সিআরআর কত তৈরি করতে হবে? 40। এটা তুই বুঝে গেছিস। তোকে সিআরআর কত তৈরি করতে হবে? 40। তাহলে ঘাটতিটা মিটে যায়। কিন্তু এই অঙ্কটা সব থেকে বড় সমস্যা সেকেন্ড গল্পটা। এই ঘাটতিটা ল্যাজ আছে, এইটা হচ্ছে প্রিমিয়ামে ঘাটতি। ভালো করে শোন,
আর একবার একদম ফ্রেশ করে। ওপরে কত ঘাটতি হয়েছে? 50। কত পূরণ হয়েছে? 10। আর কত দরকার? আমি পরে 40,000 টাকার হিসেব মেলাবো, আমি তুই লিখবি না, আমি মুছে দেবো, তাহলেই তো গল্প হয়ে যায়। কিন্তু এই সেকেন্ডের গল্পটা সম্পূর্ণ আলাদা। সেকেন্ডের গল্প ভালো করে শোন। কত ঘাটতি হয়েছে? 2,500। প্রিমিয়ামের ঘাটতি, এটা কিসের ঘাটতি? কত ঘাটতি হয়েছে? 2,500। কত তৈরি হয়েছে? 2,000। তুই বলতে পারিস না 500 এখানে, পারিস না, তুই এখানে 500 বলতে পারিস না। এটা সম্পূর্ণ আলাদা রকম ভাবে হিসেব হবে। ব্রেনটাকে ঠিক কর, একটা স্টেজে ব্রেনটাকে ঠান্ডা কর। আমি কোয়েশ্চেন করছি, আনসার দে। তোর হাতে এখন বই অনুযায়ী সিকিউরিটিজ প্রিমিয়াম কত ছিল? তোর সারপ্লাসে খোঁজ, নোটে আছে, নোট টু। 10,000। 10,000, অর্থাৎ তোর হাতে প্রিমিয়াম কত ছিল? 10। তৈরি কত হলো? তৈরি 2 কিন্তু। তৈরি কত হলো? 2। তাহলে বলতো ফ্রেশ ইস্যুর পর তোর হাতে প্রিমিয়াম কত আছে? 12। ফ্রেশ ইস্যুর পর তোর হাতে প্রিমিয়াম কত আছে? 12। এবার বল প্রিমিয়ামে ঘাটতি কত? 2.5। এই 2.5টাকে কি দিয়ে মেটাবি? সিকিউরিটিজ প্রিমিয়াম। কত টাকা মেটাবি? 2,500। আন্ডারলাইন। বল দাদা কিচ্ছু বুঝিনি, একবার বল কিচ্ছু বুঝিনি, তারপর বলছি। গল্পটা বলি শোন। বিশ্বাস কর পরের দিন আমরা এইভাবে বোঝাবো না। আমরা আজকে যতটা লেবার দিচ্ছি জাস্ট তোদের বোঝানোর জন্য। বইয়ে সারপ্লাসে প্রিমিয়াম নেই, ধরে নে, ধরে নে নি, চেঁচা। কত টাকার প্রিমিয়ামের ঘাটতি? 2,500। কত টাকার প্রিমিয়াম তৈরি হয়েছে? 2,000। তাহলে এই 2,500টা কি দিয়ে মেটাবি? বলবি প্রিমিয়াম 2,000 আর 500 স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। কিছু করার নেই, ওকেই টানতে হবে তোকে। তাহলে কি শিখলি? প্রিমিয়ামের ঘাটতি কি দিয়ে মেটানো যায়? আগে সিকিউরিটিজ প্রিমিয়াম, যদি টাকা না থাকে শর্ট পড়ে, তাহলে প্রফিট অ্যান্ড লস বা জেনারেল রিজার্ভ, দুটো দিয়ে, আর কিছু না। হয় প্রফিট অ্যান্ড লস বা জেনারেল রিজার্ভ। কি শিখলি? প্রিমিয়ামের ঘাটতি আগে কি দিয়ে পূরণ করবি? সিকিউরিটিজ প্রিমিয়াম। তারপরেও ঘাটতি থেকে গেলে প্রফিট অ্যান্ড লস বা জেনারেল রিজার্ভ। এবার আমার কোয়েশ্চেন, এই অঙ্কে আমাদের কি প্রিমিয়ামে ঘাটতি আছে? বলবি না, আমাদের কাছে এক্সেস টাকা আছে। কি করে বলবি? বলবি আমার হাতে প্রিমিয়াম ছিল 10, তৈরি হয়েছে 2, টোটাল প্রিমিয়াম 12। এবার বলবো আয় ঘাটতি দেখা, তুই বললি 2.5, আমি 2.5টা পূরণ করে দিতে পারবো। এইটা কি হলো বলতো? এই 2,500টা পূরণ করলাম, আর কিচ্ছু হলো না। এটা এরকম নয় 2,500 2,500, নয় নয় নয়। এইটা কোথাকার গল্প? এই 2,500টা কি দিয়ে পূরণ হচ্ছে সেটা দেখাবো। যদি আমার 10,000 টাকা না থাকতো, আমি এখানে একটা রুপিস করে কি লিখতাম? সিকিউরিটিজ প্রিমিয়াম 2,000 আর প্রফিট অ্যান্ড লস 500 যোগ করে 2,500 লিখতাম। অর্থাৎ গল্পটা কি? প্রিমিয়ামের গল্পটা কি? আর একবার বলছি, ঘাটতি হয়েছে কত? 2,500। তৈরি হয়েছে কত? 2,000। এবার আমি বলবো আমার হাতে কত ছিল? 10,000। ওই 10,000 আর 2,000 যোগ করে কত হলো? 12,000। আমি 2,500 ইজিলি দিতে পারবো। প্রিমিয়াম থেকে আমি ইজিলি কত দিয়ে দিলাম? 2.5। এই অবধি বুঝেছিস সবাই? অনলাইন বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি জানি তোর ব্রেনে একটা কোয়েশ্চেন আসছে, দাদা তাহলে বাকি টাকাটা কি হলো? আসছে ব্রেনে। বলতো তোর হাতে কত ছিল? 10। ভালো করেছো। আরো কত তৈরি হলো? 2। তাহলে কত হলো টোটাল? 12। কত তুই নিয়ে নিলি? 2.5। কত পড়ে আছে? 9.5। 9.5 তো। কত পড়ে আছে? 9.5। আরে ওটা ব্যালেন্স শিটে রয়ে যাবে, তো আমার কি? ওটা যখন ব্যালেন্স শিট করবো রয়ে যাবে 9.5, তো কি সমস্যা হচ্ছে? তারপরে ওদের এখনো প্রিমিয়ামে 9.5 আছে, তো আমি কি করবো? ছেড়ে দে। এইবার আয় ওপরে। তাহলে কি শিখলি? এই অঙ্কে আগে প্রিমিয়ামকে মেটাবি। এই অঙ্ককে আগে কাকে মেটাবি? প্রিমিয়ামকে। বল দাদা আমি তোমার কথা শুনবো না,
কেন বলছো আগে প্রিমিয়ামকে? বলছি, একটু পরে বলছি। বল, ওপরে কত টাকার ক্যাপিটালে ঘাটতি? 50। সবাই যেটা ক্যাপিটালে ঘাটতি কত? 50। ফ্রেশ ইস্যু কত? 10। কত মেটাতে হবে? 40। তোর হাতে কটা অপশন আছে? তোর রিজার্ভে কিন্তু তিনটে জিনিস আছে, কি তোর হাতে কটা অপশন আছে? দুটো। কারণ সিকিউরিটিজ প্রিমিয়াম তুই নিতে পারিস না। সিআরআর তৈরি করতে গিয়ে কি নিতে পারিস না? সিকিউরিটিজ প্রিমিয়াম নিতে পারিস না, আমি বলে দিয়েছি। তাহলে তোর হাতে কটা অপশন আছে? দুটো। একটা প্রফিট অ্যান্ড লস আর একটা জেনারেল রিজার্ভ। অঙ্কে কোথায় আটকে দিয়েছে তোকে? বলেছে রিজার্ভে সব থেকে শেষে নেবে। অঙ্কে তোকে কোথায় আটকে দিয়েছে? বলছে রিজার্ভে একদম লাস্ট থেকে টাকা নেবে। মানে বল, মানে প্রফিট অ্যান্ড লস থেকে আগে নাও, নাও না প্রফিট অ্যান্ড লস থেকে। সুতরাং ড্যাশ দিয়ে প্রফিট অ্যান্ড লস চেঁচা। প্রফিট অ্যান্ড লস থেকে কত টাকা নিতে পারবি? চেঁচে পুচে সবটা নিয়ে নে। কত আছে প্রফিট অ্যান্ড লসে? 25। আর আমি যদি বলি 1000 টাকা ওইখানে যাবে, ওটা কোথায় ট্রিকটা তোর সাথে খেলেছে বুঝেছিস? তুই এখানে একবার প্রফিট অ্যান্ড লস থেকে 25 নে, ইউ আর ফিনিশড। কারণ তাহলে তুই ইনভেস্টমেন্ট সেলের এফেক্টটা দেখাতে পারবি না। তাহলে প্রফিট অ্যান্ড লস থেকে কত নিলি? 24,000। আর এইবার আর কিছু করার নেই, জেনারেল রিজার্ভ থেকে ব্যালেন্স নিবি। এমন একটা ব্যালেন্স নিবি যাতে এর টোটালটা 40,000 হয়। বল বুঝিনি। তাহলে জেনারেল রিজার্ভ থেকে কত নিবি বল? 16,000। স্টপ, স্টপ, একদম স্টপ। দাদা বলল আগে প্রিমিয়াম পূরণ করতে হয়। তার লজিক শোন কেন। ধর তোর অঙ্কে সিকিউরিটিজ প্রিমিয়াম 10,000 তোর বইয়ে নেই, ধর নেই, তাহলে এখানে 2,500 কেমন করে পূরণ করবি বল? প্রিমিয়াম থেকে এই 2,000 আর প্রফিট অ্যান্ড লস থেকে কত? 500। আচ্ছা, এখান থেকে যেই প্রফিট অ্যান্ড লস থেকে 500 নিলি, তাহলে উপর থেকে আর একটা 500 বিয়োগ করতে হবে না? তুই যদি ওপর থেকে চেঁচে পুচে নিয়ে নিস, পরে প্রিমিয়ামটা কি করে করবি? অলওয়েজ এই অঙ্কে আগে প্রিমিয়ামকে মেটাবি, তারপর ওপরে আসবি। আদারওয়াইজ ইউ আর ফিনিশড। বেঁচে গেলে তো বেঁচে যাবে, আর তোকে ওরা যদি মেরে ফেলতে চায় তুই মরে যাবি। তুই বিশ্বাস কর, এই অঙ্কে হেভি ট্রিক আছে। এক একটা অঙ্ক করে তোর ব্রেনের এক একটা সেল জেগে উঠবে, মনে হবে ওয়াও, এত ট্রিক আছে। কিন্তু এই বেসিকের বাইরে কিচ্ছু নেই। আমি কিন্তু অঙ্কটা পুরো করে দিয়েছি। এই ওয়ার্কিংস যে বুঝে গেছিস, সে 10 নাম্বার পেয়ে গেছিস। এই ওয়ার্কিংসটাই পুরো অঙ্কটার জিস্ট। অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড। হ্যাঁ, খুব ভালো। লেখো তো। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারিস। এখন আমি কোয়েশ্চেন নেবো। এনিওয়ান, অনলাইন অফলাইন? নেই। ভেরি গুড। যটা খুশি থাকতে পারে, তোকে শুধু কোনগুলোকে বেছে নিতে হবে সেটা তোকে জানতে হবে। ওগুলোই অঙ্ক করতে করতে বুঝতে পারবো যে আমরা সারপ্লাসে সব জিনিস নিতে পারবো না। সারপ্লাস থেকে, বুঝেছিস? খুব তাড়াতাড়ি বল। প্রিমিয়ামটা প্রিমিয়াম দিয়েই করবি। যদি ঘাটতি হয় তখন অন্য কিছু নিবি, আগে তোকে প্রিমিয়াম নিতে হবে, অন্য কিছু আগে নিলে হবে না। যা খুশি, যা খুশি। হ্যাঁ, এক্সক্লুডেড প্রিমিয়াম। কারণ প্রিমিয়ামটা ক্যাপিটাল, মানে ক্যাপিটাল রিজার্ভ টাইপের। ওকে, আচ্ছা, স্টপ। এই অঙ্কে তোকে 10 নাম্বার কেন দেবে? জার্নালের জন্য। এই অঙ্ক শুধু জার্নালের অঙ্ক। এবার বিশ্বাস কর, এই যে তুই এটা করে ফেললি, জার্নালটা তোর হয়ে গেছে। এর পরে আর কিচ্ছু নেই দেখে দেখে কপি করা। আমরা মজার জিনিস বলছি শোন। এই দুটোকে নিয়ে ফার্স্ট জার্নাল হবে, বোঝ। এই দুটোকে নিয়ে সেকেন্ড জার্নাল হবে। এই সিআরআর তৈরি থার্ড জার্নাল হবে। আর এই অ্যাডজাস্টমেন্টটা ফোর্থ জার্নাল হবে। দাঁড়া, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ,
এরপর এক্সট্রা জার্নাল কি আমি পরে বলছি, আর লাস্টে পেমেন্ট 10 নম্বর। এই চারখানা জার্নালের মাঝখানে কেউ ঢুকে পড়লে তোদের সম্পর্ক শেষ, তোরা 10 নম্বরে। এই চারখানা জার্নালের মধ্যে কেউ ঢুকবে না, এটা প্রথম অঙ্কের জন্য দাগ দিয়ে রাখ। কি জিনিস একটু পরে বোঝাচ্ছি। এইটাকে মিলিয়ে 1 নম্বর, এইটা 2 নম্বর, এই এই ওপরেরটা 3 নম্বর সিআরআর এর, আর নিচেরটা 4 নম্বর। আমি জার্নালের ছক কাটাচ্ছি না, এমনি লেখাচ্ছি। লেখ লেখ সবাই। ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ কার নাম হওয়া উচিত? এক্স লিমিটেড, তার নিচে জার্নাল এন্ট্রিজ। ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড, তার নিচে জার্নাল এন্ট্রিজ। শোন শোন শোন, প্রথম জার্নালের নাম আমি লিখবো না, আমি মুখে বলবো। প্রেফারেন্স শেয়ারটার কোনো নাম আছে দেখতো? না, নেই। কিরকম নাম থাকতে পারে? 10% প্রেফারেন্স শেয়ার, 12% প্রেফারেন্স শেয়ার থাকতে পারে। এখানে আছে শুধু রিডেমেবল প্রেফারেন্স শেয়ার। কোথায় আছে বলতো? নোটে আছে। কিন্তু আমি বলছি জার্নালটা শোন। রিডেমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 50,000। কি বললাম? রিডেমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত? 50,000। প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার 2,500। টু, প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট 52,500। এইটা দিয়ে ফার্স্ট জার্নাল অলওয়েজ। কত? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালকে ডেবিট করা মানে কি? কমে যাওয়া, রিডিম করা। সো এইটা দিয়ে ফার্স্ট জার্নাল কর, আমি ডিকটেশন দিচ্ছি তো। লেখ রিডেমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। রিডেমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 50,000। ক্যাপিটাল কিন্তু 50,000। রিডেমেবল এর আর এর নিচে কি নাম? প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। প্রিমিয়াম অন redemption of preference share, premium on redemption of preference share account debit, premium on redemption of preference share account debit কত টাকার? 2,500। টু টু কি? টু টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট দুটোকে যোগ করে কত টাকা হবে? 2,500। 52,500। হোল্ডারের টু, ক্রেডিট দিকে 52,500। সবাই বলতো ফার্স্ট জার্নাল তার লজিক্যালি বুঝেছিস? ন্যারেশন বলছি। বিং বিং 500 কমা, বিং 500 কমা প্রেফারেন্স শেয়ার্স @ ₹100 each, @100 each is due, is due for redemption, is due for redemption, is due for redemption at a premium of 5%, is due for redemption at a premium of 5%, is due for redemption at a premium of 5%, ব্র্যাকেট ক্লোজ। দুর্ধর্ষ করে বল জার্নাল ন্যারেশন হেভি করে বুঝেছিস কিনা, অর্থাৎ এটা রিডেমশনের জন্য রেডি। অনলাইন জার্নাল 1 বুঝেছিস? ওকে, তার মানে এটা দিয়ে 1 নম্বর জার্নাল হয়ে গেল। আমি বললাম এটা দিয়ে 2 নম্বরের জার্নাল হবে। বলতে এটা কি? ফ্রেশ ইস্যু। ফ্রেশ ইস্যু মানে কি? টাকা আসবে কোম্পানির কাছে। ভালো করে শোন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লজিক্যালি হবে কিনা বল? লজিক লাগা, লজিক লাগা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম, যেখানে ক্যাপিটালে 10,
প্রিমিয়ামে 2000, তাহলে ব্যাংকে 12,000 অটোমেটিক্যালি। তো এটা সেকেন্ড জার্নাল। ওয়ার্কিংস যে পেরে যায় তার জার্নাল হয়ে যায়, ওটাই বলছিলাম। দেখ, এই ওয়ার্কিংসটা দিয়েই জার্নাল হয়। তাহলে কি জার্নাল বললাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু, শুনছি, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। টাকা কেমন লিখবি? টু ইকুইটি শেয়ার ক্যাপিটালে লিখবি 10,000, টু ইকুইটি শেয়ার ক্যাপিটালে লিখবি 10,000, আর টু সিকিউরিটিজ প্রিমিয়ামে লিখবি 2,000। তার মানে অটোমেটিক্যালি ব্যাংকে কত যাবে? 12,000। ন্যারেশন বিইং, এটা আই থিঙ্ক তোরা জানিস। বিইং কি হওয়া উচিত বল? বিইং 1,000 ইকুইটি শেয়ারস, বিইং 1,000, being 1,000 equity shares at the rate of rupees 10 each, at the rate of rupees 10 each, issued at a premium of rupees 2, issued at a premium of rupees 2 per share, issued at a premium of rupees 2 per share, issued at a premium of rupees কি বললাম 2 per share, as per ইকুইটি হলেই বোর্ডস রেজলিউশন করতে হবে, as per board's resolution number dot dot comma dated dot dot, as per board's resolution number dot dot dated dot dot। সবাই সেকেন্ড জার্নাল, সেকেন্ড ন্যারেশন বুঝেছিস কিনা দেখ। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে থার্ডে আয়। এইটা, এটা কি করেছিস তুই? সিআরআর তৈরি করেছিস। কোথা থেকে? পিএল থেকে আর জেনারেল রিজার্ভ থেকে। তাহলে জার্নাল হবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট 24,000, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 16,000, টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ 40,000। সিআরআর তৈরি হয়ে গেল। কোথা থেকে নিয়েছিস সেটা এখানে লেখা আছে। তাহলে থার্ড জার্নাল কি হওয়া উচিত? স্টেটমেন্ট, শুধু পিএল লিখবি না, অলওয়েজ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লিখবি। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, statement of profit and loss account debit 24,000, general reserve account debit 16,000, general reserve account debit 16,000, to পুরো লিখবি capital redemption reserve account, to capital redemption reserve account, to capital কি বললাম redemption reserve account, to capital redemption reserve কত? 40। being narration বলছি, being CRR is created, being CRR is created, being CRR, এখানে CRR লিখতে পারিস ন্যারেশনে, being CRR is created out of, কোথা থেকে? out of PL and general reserve, out of PL, এখানে PL লিখতে পারিস বা SOPL ও লিখতে পারিস, and general reserve, ব্র্যাকেট ক্লোজ। অনলাইন এই অবধি বুঝেছিস? নাম্বার 4, এটা কি? এটা কি? এই নাম্বার 4টা কি? এই নাম্বার 4 হচ্ছে এই প্রিমিয়াম অন রিডেমশনটাকে অ্যাডজাস্ট করা। কি হয়েছে? এই প্রিমিয়াম অন রিডেমশনটা কি করেছি? অ্যাডজাস্ট। বলতো ফার্স্ট জার্নালে যা, তো ফার্স্ট জার্নালে প্রিমিয়াম অন রিডেমশন ডেবিট করা আছে? আছে তো। ওটাকে অ্যাডজাস্ট করব মানে ওটাকে ক্রেডিট করব। কি দিয়ে অ্যাডজাস্ট করেছি? সিকিউরিটিজ প্রিমিয়াম। তাহলে জার্নালটা কি হচ্ছে বল? সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। সিকিউরিটিজ প্রিমিয়াম যদি রিজার্ভ, যদি প্রফিট অ্যান্ড লস থেকেও নিতাম কি করতাম?
সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট, প্রফিট অ্যান্ড লস ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন। তোর ব্রেন কি বলবে? প্রথম জার্নালে যে প্রিমিয়াম অন রিডেমশন ছিল ওটা ক্রেডিট হবে, ওটা ডেবিট ছিল তো প্রথম জার্নালে, ওটা কি করব? ক্রেডিট। যেটা দিয়ে করেছি সেটাকে ডেবিট করব। তাহলে এখানে কি জার্নাল হচ্ছে? সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। কর সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু প্রিমিয়াম অন রিডেমশন। ওই যে প্রথম জার্নালটা যেটা ডেবিট ছিল সেটাকে দেখে দেখে ক্রেডিট করবি। টু প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। narration being premium on redemption of preference share account is adjusted, being premium on redemption of preference share, being premium on redemption of preference share is adjusted against, কার সাথে অ্যাডজাস্ট করেছিস? সিকিউরিটিজ প্রিমিয়াম is adjusted against securities premium, is adjusted against securities premium. স্টপ। একদম পাক্কা বালা রিলেশন, কেউ মাঝখানে ঢুকলেই কিন্তু গল্প শেষ। এই চারখানা এন্ট্রি হবেই। এই ওয়ার্কিংসটা কতখানি কাজ করলো তুই বুঝেছিস? তোর অঙ্কেতে 10 নম্বরে যে এই ওয়ার্কিংসটা করে নিবি সে পর পর 4টে এন্ট্রি করে নিবি এবং আর 2টো এন্ট্রি মোটে হয়, 10 নাম্বার পেয়ে যাবি। এতটা সোজা। আগে এই 4টে এন্ট্রি সবাই মিলে গেল। এই 4টেতে কোনো সমস্যা আছে কিনা বল, এর পরের দুটো আমি বলবো। হেভি করে দেখ বুঝেছিস কিনা অনলাইন, বুঝেছিস? এই 4টে একদম দারুণ করে। ভেরি গুড। ওকে স্টপ। এবার দাদা কি বলে বল, শুনছি। স্টপ 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 স্টপ। আমি যেটা বুঝেছি তার মধ্যে থেকে কোয়েশ্চেন, কারণ আমরা আপাতত 4টে এন্ট্রিতে আছি। আমি বললাম এই 4টের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা সব কিছু কভার আপ করবো। আগে বোঝ দাদা কোয়েশ্চেন কি করছে। ওকে ভেরি গুড। এই 4টের মধ্যে কোনো কোয়েশ্চেন নেই। আমি আবার বললাম এই 4টের ভিতরে কোনো এন্ট্রি ঢুকবে না। এই 4টে এন্ট্রি হয়ে গেলে আমি বলছি এরপর মনে রাখবি এক্সট্রা এন্ট্রি হয়। এক্সট্রা এন্ট্রি কি? যদি ইনভেস্টমেন্ট সেল হয়, যদি ডিবেঞ্চার ইস্যু হয়, হ্যান ত্যান অনেক কিছু দিতে পারে। এই 4টে জার্নাল হয়ে গেলে তারপর এক্সট্রা এন্ট্রি। ওই আমাকে অনলাইনে একজন জিজ্ঞাসা করলো, দাদা ইনভেস্টমেন্ট সেল করেছে ওটা তো করতে হবে। আমি ওই জন্য বারবার বলছি এই 4টের মধ্যে কিছু ঢুকিয়ে ফেললেই গল্প শেষ, দেখবি তুই সব ঘেটে ফেলেছিস। আগে এই 4টে, তারপর হুজো জার্নাল, এক্সট্রা জার্নাল। এবার আয় এক্সট্রা জার্নালে। কোনটা এক্সট্রা জার্নাল? ইনভেস্টমেন্ট সেল। গত ইনভেস্টমেন্ট সেলের জার্নাল তখন বুঝিয়েছিলাম দাঁড়া। ব্যাংক ডেবিট 27,000, হ্যাঁ কিনা? প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ডেবিট কত? 1,000। টু ইনভেস্টমেন্ট 28,000। এই জার্নালটা এরপর হবে, অর্থাৎ এরপর এক্সট্রা জার্নাল হবে। হাতছাড়া। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 27,000, statement of profit and loss account debit, statement of profit and loss account debit 1,000 টু, শুনছি, টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কত? 28,000, 28,000 হচ্ছে। ন্যারেশন বিং কি হচ্ছে? বিং ইনভেস্টমেন্ট ইজ সোল্ড অ্যাট লস। প্রফিট হলে কি বলতাম? অ্যাট প্রফিট। বিং ইনভেস্টমেন্ট ইজ সোল্ড অ্যাট লস। আমরা ইনভেস্টমেন্টটা বিক্রি করলাম কি কিসে? লসে। তাহলে কি শিখলি? 4টে জার্নাল,
তারপর এক্সট্রা। এবার শোন, অলওয়েজ অঙ্কটা শেষ হবে পেমেন্ট দিয়ে। বল হাই, দেখো এ আবার কি বলতো, চ্যাপ্টারটার নাম কি? রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। এর মানে কি? প্রেফারেন্স শেয়ারকে টাকা শোধ দেওয়া। তুই এখনো দিয়েছিস না? তুই প্রথম জার্নালে ওদের টাকাটাকে হোল্ডারে ট্রান্সফার করেছিস, পেমেন্ট কিন্তু করিস নি। লাস্ট জার্নালে গিয়ে পেমেন্টটা করে দিবি। তাহলে বলতো লাস্ট জার্নালটা লজিক্যালি কি হওয়া উচিত? মনে আছে ফার্স্ট জার্নালে টু হোল্ডার করেছিলিস, তাহলে এই হোল্ডারটাকে ডেবিট করবি টু ব্যাংক। গল্প শেষ। দাঁড়া, এই চারখানা, তারপর এক্সট্রা, লাস্টে পেমেন্ট। 10 নম্বর। এই চারখানা জার্নাল, তারপর এক্সট্রা, লাস্টে পেমেন্ট। গল্প শেষ। তাহলে জার্নালটা কি হওয়া উচিত? হ্যাঁ, প্রেফারেন্সিয়াল হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। প্রেফারেন্সিয়াল হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? 52,500 ছিল তো। ফার্স্ট এন্ট্রিতে হোল্ডার কত টাকা ছিল? টু দিকে 52,500, সেটাই তো ডেবিট হচ্ছে। কত টাকা হচ্ছে বল? 52,500, 52,500। ন্যারেশন কি হচ্ছে? বিং অ্যামাউন্ট পেড টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার, বিং অ্যামাউন্ট পেড টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার, being amount paid to preference shareholder. ক্লোজ। এবং অঙ্কটা শেষ, জার্নালটা শেষ। অনলাইন হেভি করে বলে এই অব্দি বুঝেছিস কিনা। হুম, ভেরি গুড। যারা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন করছিলিস ব্যাংক ট্যাঙ্ক সবকিছু ক্লিয়ার, আমার জন্য ওয়েট করবি, আমার জন্য ওয়েট করবি। আমার সবটা বলার পর তোরা কোনো কোয়েশ্চেন করতেই পারবি না, এটাই লজিক। ঠিক আছে? ওই, এর ব্যালেন্স শিট করাবো, টাইম প্রচন্ড শর্ট, আমি 10 মিনিটসে করাবো, 10 মিনিটস। শোন শোন, ওপরটা ডাবল, একটু তাড়াতাড়ি, ওপরটা ডাবল, একটা অ্যামাউন্ট আর একটা নোট নাম্বার, হাফ পেজ ছক কাট, খুব তাড়াতাড়ি। ওপরটা ডাবল, একটু স্পিডে, একটা অ্যামাউন্ট, একটা নোট নাম্বার। ওপরটা ডাবল, একটা অ্যামাউন্ট, একটা নোট নাম্বার, হাফ পেজ বা তার একটু বেশি। চল ফটাফট হেডিং লেখ। ব্যালেন্স শিট অফ, ব্যালেন্স শিট অফ কার 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 কি নাম আছে? এক্স লিমিটেড। তার নিচে অ্যাজ অন ডেট বল, 31/12/20। এখানে আছে 20, তোদের যা আছে, তোদেরও 20 আছে, সব বাইকার যাদের 22 আছে 22, যা খুশি। এটা পার্টিকুলার্স, এটা নোট নাম্বার, NOT, নোট NO ফুল স্টপ, আর এটা অ্যামাউন্ট। পার্টিকুলার্স, নোট নাম্বার, অ্যামাউন্ট। এর একটা কাজ কর, ওরা যা লিখেছে তুই আমাকে ডিকটেট কর। ওরা যা লিখেছে, ওরা ক্যাপিটালে 1 লিখেছে, আই মানে ওটাকে 1 বলে, ক্যাপিটালে 1 লিখেছে, ক্যাপিটালে তুইও লেখ ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, পুরোটা লিখে আন্ডারলাইন, স্ট্রেট আন্ডারলাইন। তুই লেখ ওদের মতো করে, দেখে দেখে লেখ, ওদের ওদের ব্যালেন্স শিট দেখে দেখে লেখ। নাম্বার 1 ক্যাপসে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, তার নিচে ইকুইটির এর নিচে থেকে 1 নাম্বার এমনি 1 দিয়ে ওরা কি লিখেছে? শেয়ার হোল্ডার্স ফান্ড, এমনি হাতে শেয়ার হোল্ডার্স ফান্ড। এটাকে ঢেউ খেলানো আন্ডারলাইন কর, কর। ওটা স্ট্রেট আন্ডারলাইন, এটা ঢেউ খেলানো আন্ডারলাইন। শেয়ারের এস এর নিচে এ দিয়ে কি লেখা আছে বল? শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল, এক লাইন ছাড়, বি দিয়ে লেখ সারপ্লাস, এক লাইন ছাড়, বি দিয়ে কি লিখলি? সারপ্লাস লিখলি। ওদের ব্যালেন্স শিটে তারপর একের নিচে 2 লেখা আছে, এক লাইন ছাড়বি, 2 লেখা আছে, এক লাইন নয় 2 লাইন ছাড়বি। 2 দিয়ে কারেন্ট লাইবিলিটিস,
কারেন্ট লাইবিলিটিস, ঢেউ খেলানো আন্ডারলাইন। বলতো কত আছে, ছেড়ে দে, কত টাকা আছে ছেড়ে দে, শেষ হয়ে গেছে। ওই শোন, কারেন্ট লাইবিলিটির এক লাইন পর এরকম টোটালের বক্স কর, কারেন্ট লাইবিলিটির এক লাইন পর টোটালের বক্স কর, এর এগেনস্টে লিখে রাখ টোটাল, মানে লাইবিলিটি সাইডটা কমপ্লিট। এবার যেমন করে এক লিখেছিলিস তেমন করে রোমান টু ওরা লিখেছে, দেখ অ্যাসেট ক্যাপসে স্ট্রেট আন্ডারলাইন, অ্যাসেটস এর এর নিচে নাম্বার ওয়ান নন কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস ঢেউ খেলানো আন্ডারলাইন। ননের এন এর নিচে এ দিয়ে, শুনছি, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জিবল, যা লেখা আছে, প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জিবল, যা লেখা আছে, এ দিয়ে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জিবল, যা লেখা আছে, এ দিয়ে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জিবল, আর বি দিয়ে কি লেখা আছে বল, নন কারেন্ট লাইবিলিটি, দ্যাট নন কারেন্ট ইনভেস্টমেন্ট, বি দিয়ে নন কারেন্ট ইনভেস্টমেন্ট। এবার একের নিচে দুই কারেন্ট অ্যাসেটস, এমনি হাতে কারেন্ট অ্যাসেটস, ঢেউ খেলানো আন্ডারলাইন। এ দিয়ে ইনভেন্টরি, একটু জায়গা রাখ, এ দিয়ে ইনভেন্টরিজ, একটু জায়গা রাখ, বি দিয়ে ট্রেড রিসিভেবল, একটু জায়গা রাখ, এ দিয়ে ইনভেন্টরিজ, একটু জায়গা রাখবি, বি দিয়ে ট্রেড রিসিভেবলস, একটু জায়গা রাখবি, সি দিয়ে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, একটু জায়গা রাখবি, সি দিয়ে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, একটু জায়গা রাখ। বলতো এতক্ষণ আমরা কি করলাম? কিচ্ছু করিনি, ওদের ব্যালেন্স শিটটাকে কপি করেছি, কিচ্ছু করিনি। এবার করব, এইবার করব, ওই করছি। শেয়ার ক্যাপিটাল, ওরা নোট ওয়ানে গিয়েছিল, ওরা গিয়েছিল, দেখতো, ওরা গিয়েছিল নোট ওয়ানে, ওরা নোট ওয়ানে গিয়েছিল কেন? দুটো আইটেম ছিল, কি কি ছিল? ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন, আর কি প্রেফারেন্স শেয়ার আছে? জার্নালটা হবার পর নেই তো, তাহলে শুধু ইকুইটি শেয়ার আছে তো? বলতো ওদের ইকুইটি শেয়ার কত ছিল বই থেকে বল, শুনতে পাচ্ছি না। এখানে বুলেট দিয়ে ৯,০০০ প্লাস তুই তো ফ্রেশ ইস্যু করেছিস না আরো ১,০০০টা, বল বুঝিনি দাদা, ওই ব্যালেন্স শিটের এফেক্ট গুলো দিতে হবে তোকে। ৯,০০০টা ছিল, ১,০০০টা ইস্যু করেছিস, সমান কি পড়ে আছে বল? ১০,০০০ ইকুইটি শেয়ার @10 ইচ, ১,০০,০০০ টাকা অ্যামাউন্টে। সবাই কি করে ১,০০,০০০ এলো? দারুণ করে বুঝেছিস কিনা বল? ৯,০০০টা ছিল, আরো ১,০০০টা ফ্রেশ ইস্যু করেছিস, তাহলে ৯,০০০ আর ১,০০০ যোগ করে কত হলো বল? ১০,০০০। কত করে দাম? ১০ টাকা করে। কত টাকা হলো? ১,০০,০০০। সবাই দারুণ করে দেখ বুঝেছিস কিনা। অনলাইন ক্লিয়ার? ১,০০,০০০। ওকে, ওকে, ভেরি গুড। আমার সময় নেই, আমি নোটে যাচ্ছি না, আমার টাইম টেকনিক্যালি শর্ট, আমি নোটে যাচ্ছি না। সারপ্লাস, ওদের সারপ্লাসে যা, ওদের 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 যা, ওদের সারপ্লাসে যা। কটা আইটেম আছে? ৩টে। আমি যদি বলি প্রফিট অ্যান্ড লস তোর কাছে নেই, চেঁচে পুঁচে নেওয়া হয়ে গেছে। আমি যদি বলি তোর সারপ্লাসের নোটে যেতে হয়, আমি নোটে যাচ্ছি না, নাকি যাব? চল নোটে চ, চ, বেকার ধরাতে পারবি না এখানে, নোটে চ। নোটের ছক সেম কাট, ওপরটা ডাবল একটা অ্যামাউন্ট, টেকনিক্যালি দুটো অ্যামাউন্ট, নোট নাম্বার নয়, ছোট্ট করে কাট, ৪ আঙুল, বেশি বড় নয়, ৪ আঙুল কাট। ওপরটা ৪ আঙুল বললাম, ওপরটা ডাবল, দুটো অ্যামাউন্ট, ওপরটা ডাবল, দুটো অ্যামাউন্ট। ওদের মতো করে হেডিং লিখতো নোটস টু দ্য অ্যাকাউন্ট, ওদের মতো করে লেখ নোটস টু দ্য অ্যাকাউন্ট। ওরা লিখেছে দেখ নোটস টু দ্য অ্যাকাউন্ট, ওদের মতো করে লেখ নোটস টু দ্য অ্যাকাউন্টস। পার্টিকুলার্স অ্যামাউন্ট অ্যামাউন্ট, পার্টিকুলার্স অ্যামাউন্ট অ্যামাউন্ট। লেখ নাম্বার ওয়ান দিয়ে সারপ্লাস আন্ডারলাইন,
ভিতরে নাম্বার ওয়ান দিয়ে লেখ সারপ্লাস আন্ডারলাইন। আমি এখানটায় ছোট্ট করে দেখাচ্ছি, সারপ্লাস আন্ডারলাইন, বুলেট দিয়ে লেখ বা ড্যাশ দিয়ে লেখ, ড্যাশ দিয়ে লেখ দেখতে ভালো লাগে, ড্যাশ দিয়ে লেখ সিকিউরিটিজ প্রিমিয়াম, সারপ্লাসের নিচে ড্যাশ দিয়ে লেখ সিকিউরিটিজ প্রিমিয়াম, ব্র্যাকেট ওই প্রিমিয়াম ছিল 10,000 বল বুঝিনি, আরো তৈরি হয়েছে 2,000, মাইনাস আমি ইউজ করেছি 2,500, বলতো বুঝেছিস কিনা? লজিক কি? প্রিমিয়াম কত ছিল ওদের ব্যালেন্স শিটে 10, তৈরি কত হয়েছিল 2, আর আমি ইউজ কত করে নিয়েছি 2,500, যা পড়ে আছে পড়ে আছে। সেকেন্ড কালামে পাঠাবি যেটা পড়ে আছে। কত টাকা পড়ে আছে? 9,500 অনলাইন, 9,500 বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। যদি হ্যাঁ সিকিউরিটিজ প্রিমিয়ামের পর আমি যদি বলি জেনারেল রিজার্ভ পড়ে আছে, বলতো জেনারেল রিজার্ভ ওদের ব্যালেন্স শিটে কত ছিল? ওদের ব্যালেন্স শিটে 20,000, আর আমি যদি বলি তুই 16,000 ইউজ করে ফেলেছিস, বল বুঝিনি। 20,000 ছিল, তুই কত ইউজ করে ফেলেছিস? 16। কোথায় ইউজ করেছিস বুঝেছিস নিশ্চয়ই। কত পড়ে আছে? 4। আর আমি যদি বলি আর একটা রিজার্ভ তৈরি হয়েছে যার নাম সিআরআর, ওটাতে এখন আসবে রিজার্ভে সারপ্লাসে, নতুন তৈরি হয়েছে কোনটা? সিআরআর 40,000। কত টাকার সিআরআর তৈরি হয়েছে? 40,000। আউটার কালামে পাঠিয়েছিস তো তিনটে, যোগ কর কত হচ্ছে বল, তিনটেকে যোগ কর কত হচ্ছে বল। 53,500 সব বাই 53,500 আন্ডারলাইন। অঙ্কে আয়, বি দিয়ে সারপ্লাস ছিল, নোট নাম্বারে 1 লিখে গোল, টাকাটায় 53,500, বল দাদা বুঝলাম না। সারপ্লাসে আয়, নোট নোট নাম্বারে 1 লিখে গোল, টাকাটাতে কত? 53,500। কি করে পেয়েছি, কেন পেয়েছি বুঝেছিস? অনলাইন হেভি করে বল, ব্যালেন্স শিট বুঝছিস? এই অঙ্কে দেবে না, কিন্তু পরের চ্যাপ্টারের জন্য করতে হবে। হ্যাঁ ভেরি গুড, সবাই বুঝেছিস, কিন্তু বুঝতে হবে। এবার বল ওদের ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটি কত টাকা ছিল তুই দেখে বল। 30। আচ্ছা এই পুরো অঙ্কটায় কারেন্ট লাইবিলিটিকে টাচ করেছিস না, তার মানে 30,000টা 30,000 চলে গেছে কারেন্ট লাইবিলিটি। টোটালটা করিস না, পরে করিস, পরে করিস, বললাম পরে করিস। এরপর নন কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে এ দিয়ে কি ছিল? প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট। তুই টাচ করেছিস না, যা ছিল আমি আর নোটে যাচ্ছি না, কত ছিল ওদের টোটাল? কত ছিল? 1,32,000। আমি এটাও নোটে যেতাম, আর গেলাম না, টাইম নেই আমার কাছে। নোটে গিয়ে ওই দুটোকে যোগ করতে হতো, একই বেরোতো, জাস্ট আমি লিখে দিলাম 1,32,000। বলতো বি দিয়ে কি ছিল ওদের ব্যালেন্স শিটে? বি দিয়ে নন কারেন্ট ইনভেস্টমেন্ট। আর আমি যদি বলি আমি বিক্রি করে দিয়েছি, নীল, নেই। লজিক তো তাই, ইনভেস্টমেন্টটা কি আছে নাকি? আমি তো বেচে দিয়েছি। নন কারেন্ট ইনভেস্টমেন্ট নীল, অনলাইন বুঝেছিস? নীল। ওকে ভেরি গুড। এরপর চল কারেন্ট অ্যাসেটস, এ দিয়ে ইনভেন্টরি লেখা আছে তো, নিচে বুলেট দিয়ে লেখ স্টক, ওরা ব্র্যাকেটে লিখেছে, তুই নিচে বুলেট দিয়ে লেখ স্টক, বলে বাইরে পাঠিয়ে দে, টাচ করিস নি, বাইরে পাঠিয়ে দে। কত? 30,000। বি দিয়ে ট্রেড রিসিভেবল তো, তার নিচে বুলেট দিয়ে ডেটার, বাইরে পাঠিয়ে দে, তার নিচে বুলেট দিয়ে ডেটার বাইরে পাঠিয়ে দে, কত? 15। তার নিচে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তো, বুলেট দিয়ে লেখ ব্যাংক। স্টপ, আমি এখানটা লিখছি ওই টাকা ব্যাংক, ঝামেলা আছে ঝামেলা আছে ঝামেলা আছে ঝামেলা আছে। ওদের ব্যাংক কত ছিল? ওদের 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 চেঁচা লাউড, 20,000। একটা গল্প বলি, ব্যাংক ডেবিট হওয়া মানে তোর কাছে আসা, আর ব্যাংক ক্রেডিট হওয়া মানে চলে যাওয়া। পুরো অঙ্কটায় খুঁজে দেখ কোথায় কোথায় ডেবিট হয়েছে আর কোথায় কোথায় ক্রেডিট হয়েছে। আমি যদি বলি একবার ফ্রেশ ইস্যুতে সেকেন্ড জার্নালে ব্যাংক ডেবিট হয়েছে, কত টাকা? 12,000। আমি যদি বলি একটা হুজো এক্সট্রা জার্নালে ব্যাংক ডেবিট হয়েছে, 27,000। আর আমি যদি বলি লাস্ট জার্নালে ব্যাংক ক্রেডিট হয়েছে, 52,500, মাইনাস 52,500, 52,500। আর কোনো জায়গায় ব্যাংক নেই। ওই সবাই ব্যাংকের ক্যালকুলেশন হেভি করে বল, বুঝেছিস কিনা? ছিল 20, যেগুলো ডেবিট হয়েছে যোগ হয়েছে, যেটা ক্রেডিট হয়েছে বিয়োগ হয়েছে, অনলাইন বুঝেছিস? হুম, তার মানে 20,000 প্লাস 12,000 প্লাস 27,000 মাইনাস 52,500, কত?
6,500, 6,500, তাই হয়েছে। ব্যাংক 6,500। এইবার টোটাল কর, দেখ দুটো টোটাল মিলে গেছে, অ্যাসেটস এর নিচেও টোটাল হয়েছে, লাইবিলিটিরও টোটাল হয়েছে, বল কত? 1,83,500, আর এটারও দেখবি 1,83,500, তার এগেনস্টে লিখবি টোটাল। দেখবি অ্যাসেটস এরও টোটাল হয়ে গেছে, লাইবিলিটিরও টোটাল হয়ে গেছে 1,83,500। আমি আগে রেকর্ডিংটা অফ করি, দাঁড়া।